দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। বাংলাদেশ বর্তমানে বৈশ্বিকভাবে একটি আলাদা জায়গায় রয়েছে। একটু কথা এলোটপালট হলো। আমরা যে অবস্থানে আছি বাংলাদেশে, সেই অবস্থানটা আমাদের চারদিকে যে দেশগুলো আছে তাদের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে। যেমন বাংলাদেশের তিন দিকে ভারত রয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক কেমন, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কেমন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট এসেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক, বাংলাদেশের সম্পর্ক, এই সকল সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। সেই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ বিষয় নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য যুদ্ধ। এই আলোচনার জন্য আজ স্টুডিওতে রয়েছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে। রয়েছেন ডাক্তার ওয়াজেদ খান, সম্পাদক সাপ্তাহিক বাংলাদেশ, নিউ ইয়র্ক এবং রাজনৈতিক বিশ্লেষক। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে। দুজনের কাছেই জানতে চাইব পরপর। প্রথমে ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আমরা ভূ রাজনীতির কথা বলছিলাম, বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে কেমন দেখছেন? দেখেন, ভূ রাজনীতির তো একটা বিষয় আছেই, এটা তো সারা পৃথিবী জুড়েই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রে তো আরও গুরুত্বপূর্ণ, কারণ একটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ভূ রাজনীতি একটা বড় ভূমিকা পালন করে। তো রাজনীতির ক্ষেত্রে যেরকম পালন করে, অর্থনীতির ক্ষেত্রে পালন করে, বৈদেশিক নীতির ক্ষেত্রে সেটা এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা ভূ রাজনীতির কথা দীর্ঘদিন ধরে শুনে আসছি। ধরেন দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ যে তার কর্তৃত্ববাদী শাসন চালাতে গিয়ে বাংলাদেশকে ভূরাজনৈতিকভাবে যেভাবে একটা, আমি বলবো এটাকে মানে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে বাংলাদেশ পৃথিবীতে আপনার বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। গুটি কয়েক রাষ্ট্র ছাড়া, যেমন ধরেন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিংবা ভারতের বলয়ভুক্ত, কবে এরকম বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হলো? এটা আওয়ামী লীগের আমলে যে 15টা বছর ছিল তারা এই ছিল, এবং ভারতের উপর নির্ভরশীল একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। আমরা তো দেখলাম ভারত বাংলাদেশ ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুহীনতা তো দেখিনি। না, আমি সে কথা বলছি না। মানে ভারতের সাথেই একটা খুব ভালো সম্পর্ক গড়ে তুলে অন্যদের সাথে বন্ধুহীন করে ফেলা হয়েছিল। ভারতের উপর নির্ভরশীল একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারতের উপর নির্ভরশীল, যেটা কখনোই একটি স্বাধীন দেশের জন্য এটা কাম্য নয়। যে কোনো নীতির ক্ষেত্রে সকলের সঙ্গে বন্ধুত্ব থাকা, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব থাকবে। তাছাড়া এই আধুনিক যে বিশ্ব ব্যবস্থা, যেখানে এক কেন্দ্রিক যে বিশ্ব, যেখানে মানে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন যখন পরাশক্তি ছিল তখন এক ধরনের ব্যাপার ছিল, যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন আমেরিকা একটা যখন সুপার পাওয়ার একমাত্র, সে এক কেন্দ্রিক বিশ্বে পরিণত হয়ে গেল। সেই সময়ও আমরা দেখেছি বাংলাদেশকে, যে বাংলাদেশ আমেরিকা বা এই শক্তির সাথে তাল মিলিয়ে চলছে। একটা জায়গায় গিয়েছেন। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক তাহলে কেমন এখন? না, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবশ্যই ভালো, এবং এটা পিপলস টু পিপল সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক। বা যুক্তরাষ্ট্র তো আমি যেটা বলছিলাম, আপনি একটু বাধা দিলেন আমাকে, যেটা ওইটা পুরোপুরি যদি আপনি শোনেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন সেটা, যে এক কেন্দ্রিক যখন বিশ্ব হয়ে গেল, আমেরিকা যেখানে নেতৃত্ব দিচ্ছে, সেইখানে আমরা দেখছিলাম যে আমাদের এই আওয়ামী লীগের যে শাসক গোষ্ঠী, আওয়ামী লীগ যারা যখন দেশ পরিচালনা করা শুরু করলো, তারা কেন যেন আমেরিকার সাথে একটা সম্পর্কের অবনতির দিকে নিয়ে গেল, এবং সেখানে শুধুমাত্র ভারতকে কেন্দ্র করে তাদের উল্লাস, তাদের সমস্ত রকমের আয়োজন, সমস্ত রকমের উদ্যোগ তাদেরকে নিয়ে, এবং যে কোনো উদ্যোগের ব্যাপারে ভারতের দিকে তারা তাকিয়ে থাকতো। ভারত বাংলাদেশকে আমেরিকার কাছে যেভাবে দেখতে চায়, বাংলাদেশের এই আওয়ামী শাসক গোষ্ঠী বাংলাদেশকেও সেভাবে তারা নিয়ে গিয়েছিল। তো আমি যদি কথাটা বোঝাতে পারি আপনাকে, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। তো আমাদের যে নিজস্ব একটা যে শক্তি, সেই শক্তি কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম। আমরা বিরোধী দলে ছিলাম তখন, এবং তার আগেও যখন আমরা সরকারে ছিলাম, আপনার ধরেন 90 থেকে 96 পর্যন্ত, কিংবা 2001 থেকে 2007 পর্যন্ত, কিন্তু বা তারও আগে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ছিল, আমরা তখন বলেছিলাম আমেরিকাকে যে বাংলাদেশে মানে আপনাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন, অন্য কোনো দেশের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন না।
জি, তো আপনি সেই কারণেই বলছেন আপনাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেন। বর্তমান সময়ে আমরা জানি যে ভারতের প্রধানমন্ত্রী মোদি তিনি হচ্ছে আমেরিকায় যাচ্ছেন ভ্রমণের ভালো জন্য কথা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এক ধরনের আলোচনা হবে, হবে। সেটি নিয়েও এক ধরনের কথা রয়েছে, সেই কথা নিয়ে আমি ফিরবো আপনার আচ্ছা। কাছে। জি, ডাক্তার ওয়াজেদ খান, আপনার কাছে জানতে চাই, ভূ রাজনীতি উচ্চারণ করতেই যে আমার দাঁত ভেঙে গেল, এমনই বাংলাদেশের ভূ রাজনীতি, কি দেখছেন বাংলাদেশের ভূ রাজনীতি? এবং পাশাপাশি আমি জিজ্ঞেস করব, আলোচনার বিষয়বস্তু যেহেতু যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ, যুক্তরাষ্ট্রের বর্তমান যে প্রেসিডেন্ট এসেছেন তিনি চীন সহ বিভিন্ন দেশের উপর ট্যারিফ যোগ করছেন এবং ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তন হচ্ছে বিশ্বে, সেটিকেও যদি একটু বলেন আমাদেরকে। আমি মনে করি যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক ভূরাজনৈতিক যে বর্তমান যে বিশ্ব যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে এখানে, একদিকে চীন, পাশের দেশ মায়ানমার, আর আমাদের দেশের তিন দিকেই ভারত। শুধু বঙ্গোপসাগর এবং মায়ানমারের 200 মাইল ছাড়া 2900 মাইল বর্ডারে 400 মাইল সমুদ্র বঙ্গোপসাগর আর 2300 মাইল ভারতের সাথে। এই সমস্যা, ভারতের সাথে আমাদের একটা সমস্যা রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যেটা বললেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা অত্যন্ত চমৎকার সম্পর্ক। 1971 সালে আমরা জানি মুক্তিযুদ্ধকালীন যুক্তরাষ্ট্র সরকার আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন দেয়নি, কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ শতভাগ সমর্থন এই আমাদের মুক্তিযুদ্ধের প্রতি তারা ব্যক্ত করেছে ওই সময়ে। এর পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে 1972 সালের 4 এপ্রিল থেকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশে এ পর্যন্ত যে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছে, যে সাংস্কৃতিক সহায়তা প্রদান করেছে, শিক্ষাক্ষেত্রে যে সহায়তা প্রদান করেছে এবং করেই যাচ্ছে, এটা রেকর্ড সংখ্যক। এই দেশের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোনো দেশের এটা আমরা তুলনা করতে পারি না। কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসন বলেছে যে কোনো দেশে তারা আর অর্থ সহায়তা দিবে না, বাংলাদেশে ইউএস যে অর্থ সহায়তা রয়েছে সেটি বন্ধ হয়ে যাচ্ছে, সেই ব্যাপারটিকে কিভাবে? সেখানে মনে করেন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় প্রতিটি দেশেই অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে। এর মধ্যে তিনি ক্ষমতায় আসার পরে গত 20 জানুয়ারি ইসরায়েল এবং মিশর ছাড়া আর সবগুলো দেশের অর্থ সহায়তা বন্ধ করে দিচ্ছে। এটাকে আপনি একটি স্বাভাবিক প্রক্রিয়ায় মনে করছেন? না, এটা স্বাভাবিক প্রক্রিয়া না, এটা অস্বাভাবিক প্রক্রিয়া। তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তান, এর মধ্য দিয়ে অন্যান্য দেশগুলো সহযোগিতা পেত। এখন আপনি যেটা বললেন যে বিশ্ব বাণিজ্য যুদ্ধ, বিশ্ব বাণিজ্য যুদ্ধটা কি? আমরা যদি বলি যে একটা দেশের সাথে আরেকটা দেশের যে অর্থনৈতিক সংঘাত বাণিজ্য ক্ষেত্রে, তাকে কেন্দ্র করে যে যুদ্ধাঙ্গদেহী মনোভাব পোষণ করা, সেটা হলো বিশ্ব বাণিজ্য যুদ্ধ। 1 তারিখে, গত 1 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন কানাডা এবং তার প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকোকে ওই দুটো দেশ থেকে যে পরিমাণ সামগ্রী আমদানি করে যুক্তরাষ্ট্র, 25% ট্যারিফ বা শুল্ক বৃদ্ধি করেছে, তাদেরকে দিতে হবে। তিনি কারণ দেখিয়েছেন যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বেশিরভাগ মেক্সিকো থেকে, এবং ফ্যান্টানিল জাতীয় একটা মাদক যেটা কানাডা এবং মেক্সিকো থেকেও আসে, এটাকে বন্ধ করার জন্য তিনি এটা বৃদ্ধি করেছেন 25%, এবং 10% বৃদ্ধি করেছেন চীনের ক্ষেত্রে। চীনও আবার উল্টো, জি, চীনের ক্ষেত্রে এখানে এটা গত 4 ফেব্রুয়ারি থেকে, দুদিন আগে থেকে এটা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু আলাপ আলোচনার পর এটা 1 মাসের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থগিত করার ফলে এখন এই যে বিশ্বযুদ্ধ বাণিজ্য নিয়ে এটা শুরু করেছে যুক্তরাষ্ট্র 2018 সালে চীনকে। তারা অভিযুক্ত করেছে চীনকে, চীন যুক্তরাষ্ট্রের যে বুদ্ধিভিত্তিক যে প্রযুক্তি তারা চুরি করেছে আমেরিকা থেকে। পরিস্থিতি যদি আমরা দেখি, এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি, আমাদের ব্যবসা বাণিজ্যের উপরে কোনো অবশ্যই প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে, এই কারণে যে যুক্তরাষ্ট্র হলো বিশ্বের সবচেয়ে মধ্যবিত্ত শ্রেণীর লোক বেশি যুক্তরাষ্ট্রের পপুলেশন, এবং তারা
যুক্তরাষ্ট্র এখন রপ্তানিকারক দেশ না, যুক্তরাষ্ট্র এখন আমদানিকারক দেশ। বেশিরভাগ পণ্য যুক্তরাষ্ট্র আমদানি করে থাকে বিভিন্ন দেশ থেকে। এখন তারা যে এই পণ্যগুলো আমদানি করে, এখন ট্যারিফ বৃদ্ধির কারণে এটার প্রভাব পড়বে ওই দেশের জনগণের প্রতি। আর বাংলাদেশে এটা বিশ্বের 200টি দেশে যুক্তরাষ্ট্র বাণিজ্য করে থাকে এবং এই 200 একটা মিনিট, এই 200টা দেশের মধ্যে 20টা দেশের সাথে একটা চুক্তি থাকে, সেটা যেমন চীনের ইয়ের সাথে ছিল, মেক্সিকো এবং কানাডার সাথে। এই চুক্তিটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আমি শুনবো আপনার কাছে। আমাদের সঙ্গে প্রিয় দর্শক গিয়াস আহমেদ, চেয়ারম্যান আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তিনি যুক্ত রয়েছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন গিয়াস আহমেদ? আমাদের টেকনিক্যাল টিম একটু জানাবেন। আজিজ আহমেদ, চেয়ারম্যান ইউএস বাংলা গ্লোবাল চেম্বার অফ কমার্স, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জি গিয়াস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি শুনতে পাচ্ছি। জি, আপনি কেমন আছেন? জি থ্যাংক ইউ, ভালো আছি। জি, আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য যুদ্ধ নিয়ে। এই বাণিজ্য যুদ্ধ আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? থ্যাংক ইউ। আসলে এটা বর্তমান যে পরিবর্তিত বিশ্বে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আসলে সে আমেরিকানপন্থী, আমেরিকা ফার্স্ট, সেদিক থেকে তিনি আমেরিকার যে অর্থনৈতিক অবস্থাকে একটু আপনার চাঙ্গা করবার চেষ্টা করছেন। আপনারা জানেন যে সারা বিশ্বে আমেরিকা বিভিন্ন খাতে মানে যত টাকা পয়সা ডোনেশন আমেরিকাই বেশি দিয়ে থাকে। সেক্ষেত্রে তিনি যেহেতু একজন ব্যবসায়ী, তিনি বিজনেসম্যান, তিনি এটাকে সেইভাবেই দেখছেন। তবে আমি মনে করি যে যেটা নাকি ডক্টর ওয়াজিদ ভাই বললেন, যে অনেক সঠিকভাবেই বলেছেন যে আমেরিকা এখন যে মধ্যবিত্ত যে পরিবারগুলি, তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সে সব কিছু কিন্তু চায়না থেকে মানে আনা হয়। এবং আপনি জানেন 500 to 700 বিলিয়ন ডলার্স আমেরিকা চায়না থেকে বিভিন্ন গুডস আমদানি করে থাকে। তো এই আর 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 চায়না কিন্তু আমাদের থেকে, আমেরিকা থেকে অ্যাবাউট 300 বা 400 বিলিয়ন ডলারের তারা ইম্পোর্ট করে থাকে। তো সেই ক্ষেত্রে চায়না লুজার হবে অবশ্যই, কারণ একদিক থেকে চায়না লুজার হবে, আর অন্য দিক থেকে আমেরিকার জনগণও কিন্তু আবার লুজার হবে। কারণ যদি চায়না যেহেতু ডক্টর ওয়াজিদ খানও এই বিষয়গুলো আমাদেরকে বলছিলেন। আরেকটি ভিন্ন বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমানের কন্যা, এই ব্যাপারে কি বলবেন? এটা তো একটা ভালো খবর, আমরা সাধুবাদ জানাই। কারণ বাংলাদেশের আপনারা জানেন যে ইয়াং জেনারেশন কে লিড দিতে হবে, বিশেষ করে যারা বিদেশে লেখাপড়া করেছে। আমি বাংলাদেশে আপনাদের টিভি চ্যানেলেও বহুবার বলেছি যে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, উন্নয়নের কথা বলছে, সেটা বাংলাদেশেই যারা আছে তাদের চোখ দিয়ে এই সংস্কার হবে না, তাদের চোখ দিয়ে এই অনিয়ম ধরা পড়বে না। কারণ তারা এই অনিয়মের মধ্যেই বড় হয়েছে এবং এই দুর্নীতির মধ্যেই তারা বড় হয়েছে। আমি তো বাংলাদেশ থেকে ঘুরে আসলাম, পরিবর্তন তেমন কিছু নাই, প্রশাসনের ভিতরে পরিবর্তন নেই, আগের সেই আওয়ামী লীগের সেই প্রশাসনই চলছে। অতএব বাইরের থেকে যারা লেখাপড়া করেছে, যারা বিশেষজ্ঞ, এই ধরনের লোক, বিশেষ করে ইয়াং জেনারেশনের লোক, আমাদের জাইমা রহমানের মতো লোক যদি বাংলাদেশে যায় এবং বাংলাদেশের ব্যাপারে হাল ধরে এবং বাংলাদেশকে নিয়ে ভাবে, তাহলে অবশ্যই বাংলাদেশের পরিবর্তন হবে, সংস্কার হবে। আমরা এটাকে খুবই পজিটিভলি দেখছি। জি জি, আমি ফিরবো আপনার কাছে। জনাব আজিজ আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি থ্যাংক ইউ, শুনতে পাচ্ছি। জি, আমরা বিশ্ব বাণিজ্য নিয়ে কথা বলছিলাম, যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য যুদ্ধ নিয়ে কথা বলছিলাম। সেখানে এক একজন আমাদের আলোচকরা এক এক রকম মতামত দিচ্ছিলেন। আপনি কি বলবেন, এর প্রভাব বাংলাদেশের উপর কতটুকু? এই যে ট্যারিফের কথা বলা হচ্ছে, পাশাপাশি এই যে কর্মসংস্থানের কথা রয়েছে, নানান বিষয়ের কথা রয়েছে। জি, বেশি ডিপলি একটা অ্যাসপেক্ট করা, আমাদের জাস্ট পলিসিটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, আমরা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন 2.0 মেইনলি উনি চাচ্ছেন যে ডেফিসিট কমানো আর ট্রেড ডেফিসিট সাপ্লাই, এই দুইটা আসলে মেইন। আর ম্যানুফ্যাকচারিং যেটা মেজর ম্যানুফ্যাকচারিং যেটা আছে, চায়না আছে, মেক্সিকো ইত্যাদি,
ওইটার ইমব্যালেন্সটাকে অ্যাড্রেস করতেছে। এটা মোট কথা হলো এইটাই, ট্রেড সারপ্লাস, ট্রেড ডেফিসিট, আর হলো ম্যানুফ্যাকচারিংটা মেইনলি ইউএসএ কিভাবে আনবে, ইনসেনটিভ কিভাবে দেবে, যেখানে ডিপার্টমেন্ট অফ আমেরিকা আমাদের গভর্নমেন্ট সবচেয়ে এজেন্সি। বড় উন্নয়ন সহযোগী, সেক্ষেত্রে আমাদের উপরে প্রভাবটা কিভাবে পড়বে? প্রচুর আমদানি হয়, প্রচুর রপ্তানিও হয় আমেরিকায় বাংলাদেশে। বাংলাদেশের অ্যাসপেক্টটা আই থিঙ্ক বাংলাদেশ এর অপরচুনিটি আরো বেড়ে যাবে আমি মনে করি। আই এম নট অ্যান এক্সপার্ট, কারণ ওখানে যেহেতু ট্যারিফ অনেক বাড়াই দিচ্ছে এবং ওদের মধ্যে ট্রেড ওয়ার থাকবে, আমাদের উই শুড ফোকাস অন আওয়ার ম্যানুফ্যাকচারিং এবং সেটাকে এবং বাংলাদেশ ইউএসএ তো বিভিন্ন দেখা উচিত আমাদের কিভাবে ম্যানুফ্যাকচারিং এখানে ইনভেস্ট করা যায়। বড় বড় যারা ইনভেস্টরস বা যারা ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস আছে, এখানে কস্ট ইফেক্টিভলি এখানে ম্যানুফ্যাকচারিং করা যায় ইউএসএ তে, এবং সেটার জন্য অনেক বেনিফিট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দিবে। সেটা এলন মাস্কের প্ল্যানে আছে। সেটা হচ্ছে, তো ওগুলিও আমাদের দেখতে হবে। দের যে অলওয়েজ বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জিং টাইম, বাট আমাদের সেভাবে গ্লোবাল পার্সপেক্টিভ আর বাংলাদেশের ইকোনমি যেভাবে আপনি মনে করছেন আমরা একটা সুবিধাজনক অবস্থানেই থাকবো। আমি ফিরবো আপনার কাছে, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে জানতে চাই, অনেকটা সময় ঘুরে আসতে হলো, যে বিষয়টি বলছিলাম বাংলাদেশের রাজনীতি, ডোনাল্ড ট্রাম্প, সবকিছু নিয়ে কি বলবেন আপনি? আমি রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকি, কারণ ওয়াজেদ ভাই বা অন্য যারা আজিজ ভাই, যারা এখানে আমাদের গিয়াস ভাই, ওনারা সবাই আমেরিকায় রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে ওনারা ভালো ওয়াকিবহাল। আমরাও কিছু অল্প বিস্তর জানি, কিন্তু তারপরে বলবো বাংলাদেশের রাজনীতি, আপনি প্রথমে আমাকে যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন যে ভূ রাজনৈতিক যে পরিস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এককেন্দ্রিক বিশ্বে আমাদেরকে অবশ্যই আমাদের যে সুপার পাওয়ার যারা রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক করতে হবে। আজকে বাংলাদেশের দেখেন 15 বছর যখন আওয়ামী লীগের শাসন ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার এবং আইনশৃঙ্খলার উন্নতি, মানে মুক্ত স্বাধীনভাবে কথা বলার যে অধিকার, এগুলোর বিষয়ে কিন্তু তারা সোচ্চার ছিলেন। আমরাও বাংলাদেশের জনগণ কিন্তু এগুলোর ব্যাপারে সোচ্চার ছিলাম। আজকে ধরেন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, যে জুলাই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটা চরম ফ্যাসিবাদের আমরা অবসান ঘটাতে পেরেছি। কিন্তু আমাদের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, গণতন্ত্রের পথে যে যাত্রা, মানবিক রাষ্ট্র গঠনের পথে যে যাত্রা, এবং সেখানে আপনার মানবাধিকার যে প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এখানে ব্যবসা বাণিজ্যের একটা পরিবেশ তৈরি করা, সেই পথে কিন্তু আমরা এখনও হাঁটছি। চূড়ান্তভাবে কিন্তু আমরা সেটা অর্জন করতে পারিনি। সেই হাঁটার পথে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সহ, যুক্তরাজ্য সহ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সকলের সহযোগিতা চাই। এর মধ্যে ধরেন এই যে বিশ্ব বাণিজ্য যুদ্ধের যে কথাটা বলা হয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, এবং বিশেষ করে বাংলাদেশের জন্য তো বটেই। যখন বাংলাদেশ একটা ফ্যাসিবাদের কবল থেকে কেবল মুক্ত হয়ে একটা ভালো গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাচ্ছে, যেখানে অর্থনীতির একটা সম্ভাবনাময় আমার বাংলাদেশে সকলের সহযোগিতা নিয়ে এখানে অর্থনীতির ভিত যেভাবে আমরা গড়ে তুলতে চাচ্ছি, সেখানে যখন আমেরিকা এবং অন্যান্য আন্তর্জাতিক বিশ্বের যে সাপোর্টটা দরকার ছিল, সেই সময়ই এই যে আপনার বিশ্ব বাণিজ্য যুদ্ধের যে খবরটা আসলো, এটা আমাদের জন্য একটা আশঙ্কার সৃষ্টি করেছে, এবং এটা একই সাথে আমাদের জন্য চ্যালেঞ্জিংও বটে। তবে আমরা আশা করি আমাদের অনেক বন্ধু আছে বিদেশে, আমাদের প্রভু নেই, আমাদের বন্ধু আছে, সেই সব বন্ধুদের সহযোগিতা নিয়ে আমাদের বিএনপি যখন আপনারা ক্ষমতায় ছিলেন, তখন আমি বলবো বিএনপি যখন দায়িত্বে ছিল, তখন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন ছিল? না, আমরা দেখেন বারবার আপনাকে আমাকে সেই প্রসঙ্গে নিয়ে যাচ্ছেন, আমি সেই প্রসঙ্গে আপনার উত্তরটা দিব। তা আমাদের যে পররাষ্ট্রনীতি কারোর সাথে বৈরিতা নয়, কিন্তু বৈরিতার সম্পর্ক কি তৈরি হয়েছিল না তখন? বৈরিতার সম্পর্ক তৈরি হয়েছিল, এটা একতরফাভাবে বিএনপিকে দায়ী করা ঠিক নয়। ভারতের যে অবস্থানটা ছিল সেটাও আপনাকে দেখতে হবে। আপনি দেখেন, আমরা প্রথমে আমি বলে নিই,
যে ভারত আমাদের একটা প্রতিবেশী দেশ, প্রতিবেশীকে আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু প্রতিবেশী দেশের মধ্যে একটা সুপ্রতিবেশীমূলক যে আচার আচরণ ব্যবহার অবস্থান পরিবেশ তৈরি থাকা দরকার, সেটা উভয় দেশকে কিন্তু করতে হবে। এটা একতরফা প্রেম কখনো সফলতা তাহলে অর্জন শেষে করে যে না। কি দাঁড়ালো? না, এই যে আপনি ধরেন আওয়ামী লীগ যে ভারতের সাথে প্রেম করলো, ভারত যে আওয়ামী লীগের সাথে প্রেম করলো, প্রেমটা শুধুমাত্র আওয়ামী লীগের সাথেই হয়েছে, শেখ হাসিনার সাথেই হয়েছে, বাংলাদেশের জনগণের সাথে হয়নি। বাংলাদেশের জনগণের সাথে হয়নি বলেই এখনো কিন্তু ভারত বাংলাদেশের যে এই যে বিপ্লব বা অভ্যুত্থান, জনগণের যে অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানকে কিন্তু এখনো সে স্বীকৃতি দেয় নাই, দিতে পারে নাই। এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার তারা কিন্তু এখন ভারতে পালিয়ে আছে। ভারত এখন পর্যন্ত কিন্তু আমাদের জবাব দিতে পারে নাই কোন স্ট্যাটাসে শেখ হাসিনা সেখানে রয়েছে, কোন স্ট্যাটাসে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভারতে অবস্থান করছেন, ভারতে বসে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি মিটিং হচ্ছে, সেই ওয়ার্কিং কমিটির মিটিংয়ে তাদের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে, সেটি কতটা আইনসম্মত সে নিয়ে না, আপনার সেটা সঙ্গে আমি শেষ করি এক লাইনে। এই জিনিসটা ভারতকে ক্লিয়ার করা উচিত। এই যে আপনি বলছেন ভারতের সাথে বিএনপি সম্পর্ক কি ছিল, আমরা বলতে চাই আমরা নতজানু পররাষ্ট্র নীতি চাই না, আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই। আমার মনে হয় একটু কথা বলার দরকার আমরা আছে, চোখে চোখ রেখে কথা বলতে চাই, এবং সেটাই হচ্ছে আমাদের জন্য মর্যাদাশীল একটা বিষয় হয়ে দাঁড়াবে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার ওয়াজেদ। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যেটি আগের কথা বলতে চাচ্ছিলেন সেটি শুনবো, পাশাপাশি আমি বিদেশি বিনিয়োগ নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে উদ্বেগজনক হারে বিদেশি বিনিয়োগ কমেছে, গত 3 মাসে সর্বনিম্ন পর্যায়ে বিদেশি বিনিয়োগ রয়েছে, যেটি গত 11 বছরের মধ্যে। এই বিনিয়োগের ক্ষেত্রে কি বলবেন, দেশ কেমন চলছে সেটিও আপনার কাছে জানতে চাই। তা আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব বাণিজ্য যুদ্ধে, সেটা কারণ হলো যে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা এখন যে রেমিটেন্স বাংলাদেশে পাঠায় এটা হাইস্ট। এরপরে আপনার এই সৌদি আরব, তারপরে হলো আরব আমিরাটস, মালয়েশিয়া, হাইস্ট অ্যামাউন্ট পাঠায়। এখন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থার যদি বিপর্যয় ঘটে বাণিজ্যের কারণে, স্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে, মানুষের কাজের সুযোগ কমে যাবে, মানুষ রেমিটেন্স করতে পারবে না বাংলাদেশে, বাংলাদেশ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা দেশ। আরও একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন যে জিএসপি, যেটা জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস, যেটার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের 222টি দেশ থেকে 5,000-এরও অধিক পণ্য সামগ্রী ট্যারিফ মুক্ত আমদানি করত, সেটা আপনার বাংলাদেশের জন্য সাসপেন্ড করে দিয়েছে 2013 সালের 27শে জুন, এটা বন্ধ করে দিয়েছে। এত বছরেও এটা রিভাইভ করতে পারেনি, আবার এটা চালু করতে পারেনি বাংলাদেশ। এটা কি কারণে করেছিল? আপনার তাজরিন ফ্যাশনে যে অগ্নিকাণ্ড হয়েছিল 2012 সালের নভেম্বরে, এবং এপ্রিলে 2013 সালের যে আপনার রানা প্লাজা ধস ছিল, এ কারণে যে শ্রমিকদের যে অধিকার সেটা বিনষ্ট হয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে, মানবাধিকার নষ্ট হয়েছে, এখানে যে শৃঙ্খলা সেটা বিনষ্ট হয়েছে, এই কারণে এটা বন্ধ করেছিল। আমরা আশা করেছিলাম যে ফ্যাসিবাদের পতনের পর নতুন যে রাষ্ট্র ব্যবস্থা হবে, নতুন যে সরকার আসবে, তাদের মাধ্যমে এই যে সাসপেন্ড করা যে জিএসপি, এটা বাংলাদেশ ওখানে বিনা শুল্কে পাঠাতো। এর মধ্যে কিন্তু গার্মেন্টস ইনক্লুডেড না, গার্মেন্টসটা আলাদা, অন্যান্য সামগ্রী, যেটা আমাদের একটা আশা ছিল যে এবার হয়তো সেটা হবে। এখন যে বিশ্বযুদ্ধ বাণিজ্য, সেই প্রত্যাশার জায়গায় কি আছে? হ্যাঁ, সেই প্রত্যাশার জায়গায় এখন আমরা যে মনে করি যে আজকে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ধরনের, আমি একটু আপনার কাছ থেকে সময় নিচ্ছি। প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইনে। আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। জি, বলছেন। জি, আপনি যেটা বললেন যে এখন ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে সম্ভাবনা, যে নতুন রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবাধিকারের বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, সেটার যে আকাঙ্ক্ষা, সেটা যেভাবে মূর্ত হয়ে উঠেছিল 5 আগস্টের পরে, সেটা ক্রমান্বয়ে ম্লান হয়ে যাচ্ছে। এখানে আরেকটা সম্ভাবনা, আরেকটা এখানে যে একটা ভয়ঙ্কর সম্ভাবনা থেকে যায়, সেটা হলো আমরা দেখেছি ম্লান হয়ে যাচ্ছে কেন? আমরা আমাদের জনগণের কারণে নাকি সরকার ব্যবস্থার কারণে? এখানে সরকারের ব্যবস্থার না, এখানে অনেকগুলো দিক আছে। 5 আগস্টের আগে
এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যেভাবে আন্দোলনটা এগিয়ে নিয়ে আসছিল, তার সাথে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, সাধারণ মানুষ, আমি দেখেছি আজিমপুর গার্লস স্কুলের মেয়েরা হাতে বেলুন নিয়ে রাস্তায় গিয়েছে, তারা প্রতিহত করতে চায় কাউকে। এই যে সংগ্রামের মধ্য দিয়ে তারা যে আন্দোলনটা করেছিল, আমরা আশা করেছিলাম আন্দোলন উত্তর এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো সহনশীলতার প্রদর্শন করবে, রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে এটাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। যুদ্ধটা এরকম ছিল যে সবাই একসাথে যখন হলো, তখন 5 আগস্টের পর যার যার পথ বেঁকে গেল। যেমন ওই যে গানে বলে না, আজ দুজনা আর দুটি পথ দুটি দিকে গেছে। আপনি বলতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলো সব এক জায়গায় এখনো ঐক্যে নেই? না, এটা থাকবে না, যেহেতু আমাদের রাজনীতিটা ক্ষমতার রাজনীতি, এখন যে যার রাজনীতি করতেছে। কিন্তু একটা যে মিনিমাম যেটা ঐক্য, এবং সেটা এখানে যে আন্দোলন ব্যাহত হওয়ার যে সুযোগ, এটা আমি মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা সৃষ্টি করে দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্ট্রেংথ, যে শক্তিমত্তা, তাদের যে দূরদর্শিতা প্রদর্শন করার কথা ছিল, সেটা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 3 জন ছাত্র প্রতিনিধি ছাড়া বাকি যারা এখানে আছে, তাদের সেই যোগ্যতা প্রশ্নবিদ্ধ। আমি মনে করি লেট ইজ বেটার দেন নেভার। এখনো সময় আছে। এই সরকারে যদি পরিবর্তন না আনা যায়, নির্ঘাত এই আন্দোলন ব্যাহত হবে। তারা যে সংস্কারের কথা বলছে, রাষ্ট্র সংস্কারের কথা এবং নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলো বলছে, আজকে যদি তারা দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারতো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি, তাহলে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশার জায়গায় আমরা অনেক আমি সময় থাকলে নিশ্চয়ই আমি ফিরবো আপনার কাছে। নির্বাচনমুখী হয়ে গেছে। জি জনাব আজিজ আহমেদ, আপনার কাছে জানতে চাই, এই যে আলোচনাটি নিশ্চয়ই আপনি শুনলেন এবং সব কথাই ঘুরে ফিরে আসে আমাদের বাংলাদেশ নিয়ে। বর্তমান বাংলাদেশকে আপনি কেমন দেখছেন? বাংলাদেশ আপনারাও দেখতেছেন, ওখানে থেকে আমিও রিসেন্টলি আসলাম। ওভারঅল আমি ভেরি হোপফুল। আমি হোপফুল এই জন্য, আমাদের যে একজন একটু করে বলছেন ইয়াং নেশনস দে নো বাউন্ডারিজ, সেটা আমরা সবাই দেখছি, উই উইটনেসড। এবং সেটার ওদের যে অ্যামেজিং পাওয়ার, ওদের নলেজ, এবং তারা আউটসাইড দ্য বাউন্ডারি যেভাবে ইম্প্যাক্ট করতে পারবে, সেটার উপর আমি ভেরি হোপফুল। In terms of the interim government, আমি recently Davos-এ I had the honor to attend Honorable Chief Advisor event. ওখানে কয়েকটা ইভেন্ট। সো ওখানে ওনার মেইন মেসেজ ছিল is very hopeful with the young generation, সেটা আমরা সবাই জানি। আমরা সবাই হোপফুল, কিন্তু এই যে দেশীয় ব্যবসায়ীরা বিনিয়োগ করছে না, বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করছে না বাংলাদেশে, পাশাপাশি দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি কি আপনাকে শঙ্কিত করে না কোনোভাবে? আইন শৃঙ্খলার পরিস্থিতি আই থিঙ্ক ইজ মাচ বেটার। আই থিঙ্ক এটা আমাদের একটু ধৈর্য ধরে এটাকে সাপোর্ট করতে হবে আমাদের সবার। আমি বাংলাদেশি is my motherland, US is my homeland. I have best interest for both countries. That's what I've been doing. আমার কোনো এখানে পার্সোনাল ইন্টারেস্ট নাই। I don't have any hidden agenda. I just wanted to anything better is better. ওখানে আমাদের হেল্প করতে হবে। যারা পলিটিক্যাল আছে ভাইরা, অবশ্যই ওনারা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখবে, কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টে আমরা মন খুলে সবাই হেল্প করি, ক্রিটিসাইজ করি অফকোর্স, সেটা। এবং এখানে দেখেন ইউএসএতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটু আগে আমি দেখতেছিলাম, ওখানে ইউএন এর অনেক এজেন্সি উনি সাপোর্ট করবে না। ইউএসএ তো আছেই, অন্যান্য, তো এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট হতে পারে, তারপরে ডিসরাপশন হতে পারে, সবকিছু আমাদের, আমরা এখন ইম্প্যাক্টটা দেখি না। আপনি যেটা বললেন গ্লোবাল ইম্প্যাক্টটা কি হবে,
এগুলো আমাদের চিন্তা করতে হবে এখন। এটার জন্য মনে করি নোবেল লরেট প্রফেসর মোহাম্মদ ইউনূস হি ইজ গ্লোবালি ভেরি রেসপেক্টেড। ওনার থেকে আমরা উই ট্রাই টু টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। সেটাই আমাদের মোটামুটি একটা অবজেক্টিভ থাকা উচিত। পলিটিক্যাল, আপনারা যারা পলিটিক্যাল করবেন, পাওয়ার আসবেন, দ্যাটস অফকোর্স দ্য প্রসেস। বাট এই মুহূর্তে আমাদের হাতে আছে কিভাবে আমাদের ইকোনমিকে অর্গানিক্যালি একটু ইন্টারলকিং ইকোনমি, সব দিকে আপনার সংস্কার বলেন এবং সেটা গ্লোবাল পার্সপেক্টিভটা দেখে। এখানে উই আর বাংলাদেশ গভর্নমেন্ট এবং সবাই বিভিন্ন দেশে, সেটা আপনি বলেন ইন্ডিয়ার মোদি বলেন, কেউ কিন্তু সবাই দে হ্যাভ টু রিয়েলি ফাইন্ড এ ওয়ে টু ওয়ার্ক উইথ দি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। সেটা হলো বাস্তবতা এবং সেই বাস্তবতা আমাদের দেখে, এবং উনি যেটা বলতেছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্রেড ডেফিসিট, ট্রেড সারপ্লাস এবং ম্যানুফ্যাকচারিং ইয়েতে কিভাবে ফোকাস করা যায়, এগুলো আমাদের সবাই যা ট্রেড অর্গানাইজেশন আছে, বিজিএমইএ বা অন্যান্য ট্রেড অর্গানাইজেশন, আমাদের গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট যারা আছে, সবাই এটাতে ফোকাস করা উচিত। পলিটিক্স তো হবে, সেটা আপনি হবে, বলছেন রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু পাশাপাশি আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য যুদ্ধ তারা সৃষ্টি করেছে, সেখানে আমাদের যে জায়গাটি, সেই জায়গাটি আমাদেরকে করে নিতে হবে। গিয়াস আহমেদ, আপনি আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, আপনার কাছে জানতে চাই, এই বাণিজ্যটি যদি আমরা করতে চাই, বাংলাদেশ আমেরিকা সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে আমাদের কি করণীয়? ধন্যবাদ। তো আমি মনে করি যে বর্তমান যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে বাংলাদেশ লাভবান হবে, কারণ বাংলাদেশে এখন অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, আমেরিকানরাও বাংলাদেশে যাবে। কারণ চায়নার একটি বর্তমান সময় আমি শুনলাম তারা যে ফিজিক্যাল লেবার, সেইটি অনেক ক্ষেত্রে তারা বাদ দিয়ে দিচ্ছে, তার বেনিফিট কি আমরা নিতে পারবো কিনা কোনোভাবে? সেটাই আমাদের অনেক আউটসোর্সিং এখন বেড়ে যাবে বাংলাদেশে, এবং আমেরিকান যারা বিজনেসম্যান তারাও বাংলাদেশের দিকে নজর দিবে। তো সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশ একটি নতুন দুয়ারের মুচিত হবে। আমরা বর্তমান যদি সরকার সেটাকে সঠিকভাবে নেগোশিয়েট করতে পারে, আলোচনা করতে পারে, কারণ বাংলাদেশ হলো যে জনশক্তি আছে, সেই জনশক্তি হলো আমাদের একটি সম্পদ, জনগণই আমাদের সম্পদ। আমাদের অনেক মানে জনগণ আছে যারা কাজ করতে চায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে বর্তমান যে ভূ রাজনৈতিক যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধে বাংলাদেশের মতো দেশ বা বাংলাদেশ আমার মনে হয় লাভবান হবে। জি, আপনি মনে করেন বাংলাদেশ লাভবান হবে? আমি একটু সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আপনার কাছে জানতে চাই, এই যে সবাই বলছে যে বাংলাদেশ লাভবান হতে পারে, বিনিয়োগ আসতে পারে, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যদি বাংলাদেশে ঠিক না হয়, রাজনৈতিক পরিস্থিতি ঠিক না হওয়ার ব্যাপারে আমি বলবো, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে একটি নির্বাচিত সরকার আসলেই তার সঙ্গে তারা আলোচনা করতে চায়। ভারতের যিনি সেনাবাহিনীর প্রধান রয়েছেন, সশস্ত্র বাহিনীর প্রধান, তিনি বলেছেন এই কথাটি, আপনি নিশ্চয়ই শুনেছেন। নির্বাচিত সরকারের সেক্ষেত্রে দরকার আছে কিনা, নাকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই এই বাণিজ্য যুদ্ধ সামাল দিতে পারবে? ধন্যবাদ। আসলে আপনাদের মতো আমরাও দেখেছি পত্রিকায় ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য। এই সেনাপ্রধানের এই বক্তব্যটি কি আসলেই মানে আমরা ওইভাবে ধরবো কি না সেটাও আমাদের দেখতে হবে। তবে ঠিকই নির্বাচিত সরকার যদি থাকে তাহলে সব দিক থেকেই দেশ শক্তিশালী হয় এবং সব দেশের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেটা সমতার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে, কিংবা যার যার স্বার্থ সংরক্ষণ করা যায়। তো সে এবং দেশের অভ্যন্তরেও স্থিতিশীলতা আসে এবং সেটা সকলে মিলে আমরা রক্ষা করতে পারি। তো এর বাইরে আমাদের বক্তব্য তো তাই যে আমরা অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলি দ্রুত শেষ করে, সময় নষ্ট না করে দ্রুত একটি নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে বিএনপি যে ন্যূনতম সংস্কারের কথা বলছে, তাদের একটি ম্যান্ডেট রয়েছে, যেটি জনগণের ম্যান্ডেট, যে ম্যান্ডেটটি 5ই আগস্ট জনগণ তাদেরকে দিয়েছে, সকল সংস্কার শেষ করে তারা নির্বাচন করবে। না, তাহলে আমরা তো এই যে 6 মাস ধরে কথা বলছি, সরকারের সাথেও আলোচনা হচ্ছে, সেখানে আমরা বলেছি একটা মানে যৌক্তিক সময়ের মধ্যে এই সংস্কার এবং নির্বাচনের কাজটা শেষ হবে। সরকার তো কমিশন করেছে, আমরা কমিশন মেনে নিয়েছি, কমিশন রিপোর্ট জমা দিয়েছে। এখন সেটা নিশ্চয়ই যদি এই যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কারকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে আমরা করতে যাই,
তাহলে তো 4-5 বছর লেগে যাবে। সেই 4-5 বছর কি বাংলাদেশ মানে অনির্বাচিত সরকার থাকবে? এখন 6 মাস থাকতেই যে আপনার জনগণের মধ্যে যে ত্রাহি অবস্থা হয়েছে, আওয়ামী লীগ যে সংকটগুলো তৈরি করে রেখে গিয়েছিল সেই সংকটগুলো এখনও নিরসন করা সম্ভব হয়নি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসা বাণিজ্যের স্থবিরতা, আপনার কী বলে বিনিয়োগ আপনার এখনও আসছে না, আপনার সবার মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, সেগুলি কি চলতেই থাকবে? তো সেই কারণেই যেখানে আপনার প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন যে যদি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে আমরা নির্বাচনের দিকে যাব। উনি একটা ধারণা দিয়েছেন যে এটা এই বছর ডিসেম্বরে হতে পারে, বা বেশি পূর্ণাঙ্গ সংস্কার হলে এটা জুনও হতে পারে, আগামী বছর জুনে হতে পারে। তো আমরা যেটা বলেছি যে সব সংস্কার করার ম্যান্ডেট এই সরকারের নেই, সব সংস্কার এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার করতেও পারবে না। আমরা বলেছি যেই সংস্কারগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে আপনারা নির্বাচনের দিকে ডাকেন, আহ্বান করেন নির্বাচনে আমরা সেটা তো আমরা নির্বাচনের কথা বলছি। আপনি বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থায় রয়েছে বর্তমানে, এই মুহূর্তে আমরা যখন লাইভে বসে আছি, ধানমন্ডি 32 নম্বরের যে বাড়ি, সেই বাড়িতে ছাত্র জনতা নামে আক্রমণ করেছে। বাড়িটি আমরা দেখেছি 5 আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে মবক্রেসি চলছে, এটিকে কিভাবে আপনি বলেন? এই ব্যাপারে আমি এখনো কিছু জানি না, আমি শুনেছি আপনার মতোই। তবে এই ব্যাপারে সরকার ব্যাখ্যা দিবে। আমরা মবক্রেসি আমরা পছন্দ করি না, তবে কিছু কিছু বিষয় তো এই ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে, সেটাও ঠিক। ধানমন্ডির 32 নম্বর বাড়ি কি ফ্যাসিবাদের মূর্ত প্রতীক নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা স্মৃতি? দেখুন, এই বিতর্কে আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি না। আপনি যদি এই বিতর্কে যেতে চান আমাকে সময় দিতে হবে। যদি অল্প সময় বিতর্ক করতে চান তাহলে পূর্ণাঙ্গ বিতর্কটা এখানে আসবে না। মরহুম শেখ মুজিবুর রহমান আমাদের অবশ্যই জাতীয় নেতা, ওনাকে আমরা সম্মান করি, সেটা মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত। কিন্তু মুক্তিযুদ্ধের পরের যে শেখ মুজিবুর রহমান, সেখানে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে নাই। যদি ধারণ করতেই পারতেন তাহলে বাকশাল সৃষ্টি হতো না, ধারণ করতে পারলে রক্ষী বাহিনীর সৃষ্টি হতো না, ধারণ করতে পারলে বিরোধী দলকে বিলীন করে দিতে পারতো না, প্রতিদিন লাশের পর লাশ পড়তো না। যদি মানে ধারণ করতে পারতেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি তখন অনেক ভালো হতো। এটা হলো বাস্তবতা। এখন যদি বলেন ওই বাড়ি, এখন আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমার ব্যক্তিগত মতামত একটা থাকবে, কিন্তু আমি যখন একটা দল করি, আমার দল বিএনপির মূল্যায়নের আমার মূল্যায়ন, দল যখন আমাদের মূল্যায়নে আমাদের মতামত চাইবে আমরা দেব, দল মূল্যায়ন করলে সেটাই কিন্তু আমাদের বক্তব্য আসবে। এখন যেটা চলছে এটা মবক্রেসি, এটা আমরা অস্বীকার করব না। এই ব্যাপারে সরকারকেই দায়িত্ব নিতে হবে, সরকার থেকে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে কোনো মতামত চাওয়া হয়নি। আর এটা কারা করছে সেটা তো আমাদেরও বক্তব্য, এটা তো আমরা জানি না এটা কারা করছে। এটা তো মানে আমরা চাবো না যে একটা সুস্থ পরিবেশ বিনষ্ট হোক, আইন শৃঙ্খলার অবনতি ঘটুক এবং সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হোক, নিশ্চয়ই আমরা সেটা কেউ চাবো না। জনগণ বিচার করবে। আমরা এই আওয়ামী লীগকে চাই না, আওয়ামী লীগের নামে আর রাজনীতি হবে না। এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের মূর্ত প্রতীক, এই আওয়ামী লীগ গণহত্যাকারী, এই আওয়ামী লীগ গণশত্রু, এই আওয়ামী লীগ জনগণের অধিকারকে কেড়ে নিয়েছে, এই আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। শেখ মুজিবুর রহমান তো স্বাধীনতার পরে বলেছিল সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আজকে সে শুধু চোরের খনি না, ওনার পরিবারটি আজকে চোরের পরিবারে পরিণত হয়েছে, আজকে এটা প্রমাণিত। শেখ হাসিনা থেকে শুরু করে শেখ রেহানা, জয়, ববি, তার টিউলিপ এবং পরিবারের অন্যান্য সদস্য, তাদের আপনার যারা ছিল বাংলাদেশে, সকলের নামে তো দুর্নীতির মামলা। আমরা তখন শুনতে পাচ্ছি লন্ডনে বিশাল বিশাল সম্পদ, আপনার কি বলে আমেরিকাতে সম্পদ। আমেরিকাতে তো উনি নিজেই থাকেন, উনি তো নিজেই জানেন জয়ের বাড়ি ঘুরতে কত সময় লাগে। সেখানে আমার ছোটো ভাই থেকে আমাকে একবার নিয়ে গিয়েছিল তার বাড়ি ঘোরানোর জন্য। এই টকশোতে আমি বলেছিলাম প্রায় 45 মিনিট লেগেছে তার বাড়িটা চতুর্দিকে ঘুরতে গাড়ি দিয়ে, সেখানে হেলিকপ্টার নামে। তো এই বিশাল সম্পদের টাকা কোত্থেকে আসলো? এই বিশাল সম্পদের টাকা কোত্থেকে আসলো? ওয়াজেদ ভাই আমি জানি না বলবেন কিনা এখানে, কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই, এই টাকাগুলো হলো তাদের দুর্নীতির টাকা। টিউলিপ সিদ্দিকি আপনার ব্রিটেনের সে মন্ত্রী, সেই মন্ত্রী হয়ে সেখানে ফ্ল্যাটের মালিক কিভাবে হলো? কার ফ্ল্যাটে সে থাকে? তার অ্যাকাউন্টে যে টাকা, সে টাকা কার? তার মন্ত্রিত্ব চলে গেল।
জি, এখন তো এমপি তো থাকবে কিনা সন্দেহ আছে। রয়েছে। ডাক্তার ওয়াজেদ খান, আপনি কিছু যোগ হ্যাঁ, করবেন আমি কিনা? স্পষ্ট কিছু কথা বলতে চাই। সেটা হলো এখন যে বিতর্ক চলছে রাষ্ট্র সংস্কার বনাম নির্বাচন নিয়ে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং রাষ্ট্র সেটা সংস্কার কতটুকু সংস্কার? না, আমি সেটা বলছি, এটা একটা থিওরি আছে, একটা কথা বলে সামথিং অফ এভরিথিং, এভরিথিং অফ সামথিং, বাট নট এভরিথিং অফ এভরিথিং। কিছু কিছু সব কিছুর কিছু কিছু, কিছু কিছুর কিছু কিছু, কিন্তু সব কিছুর সব কিছু না। এই থিওরিতে সংস্কার করতে হবে, রিফর্ম করতে হবে। কিছু বিষয় আছে যেগুলো পুরোটাই করতে হবে, কিছু বিষয় আছে কিছু কিছু করতে হবে, কিন্তু সব কিছু এই সরকার করতে পারবে না এবং তাদের এখতিয়ারও নাই, এটা করা সম্ভব না তাদের পক্ষে। এখন আপনাকে আসতে হবে যে সংস্কার যদি, এখন কথা হচ্ছে যে নির্বাচন চাচ্ছে, নির্বাচন আমরা এ পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন দেখেছি, 9টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটাই বিতর্ক সৃষ্টি করেছে। 3টা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের, সেগুলো নিয়েও বিতর্ক হয়েছে, সংসদ বর্জন হয়েছে, হরতাল হয়েছে, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, সব কিছু হয়েছে। আমরা কার্যত কোনো ফলপ্রসূ কোনো কিছু পাইনি, অনেক দল রাজনীতিতে ছিলেন। এখন যে রাজনৈতিক সংস্কারের কথা উঠেছে, আমি সবচেয়ে মনে করি এটা সরকারের গুরুত্ব দেওয়া উচিত। সবার আগে সবচেয়ে প্রয়োজন রাজনৈতিক সংস্কার। রাজনৈতিক দলগুলো যদি নিজেরা সংস্কার না করে, রাজনৈতিক দলের ভিতর যদি গণতন্ত্র না থাকে, তারা রাষ্ট্রে কী করে গণতন্ত্র কায়েম করবে? তারা রাষ্ট্রে কী করে মানবাধিকার কায়েম করবে? আপনি আজকে দেখেন তারা রুটম্যাপের কথা বলছে, বড় বড় রাজনৈতিক দলগুলো, সব রাজনৈতিক, তাদের রুটম্যাপ কী? তারা যদি আজকে রুটম্যাপ দেয় রাজনৈতিক দলগুলো, যে আগামী 6 মাস তারা তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত প্রতিটি কমিটি বাণিজ্য ছাড়া তারা সেখানে কমিটি করবে, নেতাকর্মীদের গোপন ব্যালটে ভোট হবে, তার মাধ্যমে নেতা তৈরি হবে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা তো কোনো ডিগ্রি নিয়ে এসে ফ্যাসিস্ট হয়নি, তার তো কোনো পিএইচডি ডিগ্রি নাই ফ্যাসিজমের উপর। কিভাবে তিনি ফ্যাসিস্ট হলেন? তিনি ফ্যাসিস্ট হয়েছেন তার দলের মধ্য থেকে। তিনি টানা 81 সাল থেকে আজকে পর্যন্ত 44 বছর এগুলো তো রাজনৈতিক দলগুলোর ব্যাপার, যে রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার করবে কিনা, জনগণ সংস্কার করে, জনগণ তাদেরকে রাজনৈতিক দল নিজে থেকে কখনোই এই সংস্কার করবে না, কখনোই না। আপনি লিখে রাখতে পারেন, নেভার এভার, তারা করবে না। এখন এই সরকার যত সংস্কার করুক, প্রস্তাব পাশ করুক, এগুলো করে জমা করবে, কিন্তু তারা যারা সরকার আসবে তারা যদি এগুলো ইমপ্লিমেন্ট না করে, কার্যকর না করে, এটা আপনার ম্যাজিশিয়ানরা যেরকম আপনার মাটির ঢেলা দিয়ে আপনার বানায়, এই মিষ্টি তৈরি করে, বিভিন্ন রকম মিষ্টি তৈরি করে, কিন্তু কেউ খেতে পারে না। তারা দেখায় মানুষকে এটা তৈরি করছে। এই সরকার ম্যাজিশিয়ানের মতো দেখাতে পারবে। তাদের 11টা কমিশন, 11টা জমা দিয়েছে, সুপারিশ জমা দিয়েছে, এরপরে যারা সরকারে আসবে তারা এটা ছুঁড়ে ফেলে দেবে, তারা করলো না। আমরা 1991 সালেও সেটা দেখেছি। আপনি এই যে নতুন ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল করছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এখানে ধরেন রাজনৈতিক দল যে কেউ করতে পারে। আজকে 25 বছরে যদি কেউ এমপি হতে পারে, 18 বছরে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তারা রাজনৈতিকভাবে সচেতন, তারা রাজনীতি এদেশে করতেই পারে, রাজনৈতিক দল করতে পারে। এখন এটা নিয়ে কোনো কটাক্ষ করার কিছু নেই। আপনি দেখেন এই সরকারে 3 জন ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী আন্দোলনের, আর তো তাদের প্রতিনিধি নেই। কিন্তু আজকে যে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে সিভিল এবং আর্মি ব্যুরোক্র্যাট বা সামরিক বেসামরিক যে প্রশাসন, সেখানে আপনি দেখবেন হাজার হাজার আমলা যারা আগের সরকারের বেনিফিশিয়ারি আছে, ফ্যাসিবাদী আমলের বেনিফিশিয়ারি আছে, তারা সব কিছু কন্ট্রোল করছে। এখন যদি ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য কেউ প্রেশার দেয় যে এটা করবে না, তারা ছেলে, তারা বাচ্চা, তারা এটা করতে পারবে না, এটা যদি কেউ বলে, এটা ঠিক হবে না। কারণ তারা আবার যদি না বলছেন, আমি নিজে থেকে বললাম আর কি, যদি কেউ মনে করে, এরকম হয়তো অনেকের চিন্তা ভাবনা আছে, এমনি টেবিলে বসলে অনেকেই বলে, হ্যাঁ, কিন্তু তারা যদি নির্বাচনের আগে গিয়ে বলে যে আজকে নির্বাচন কমিশনের ওই সরকারের আমলের 3 জন কর্মকর্তা আছে, ওই সচিবালয়ে 5 জন কর্মকর্তা আছে, ওই পুলিশ কর্মকর্তা ওই দলের, ওই অ্যাডমিনিস্ট্রেটর ওই দলের, তাদেরকে না সরালে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, তখন কাজেই এটা একটা সমঝোতায় আসতে হবে। যে আকাঙ্ক্ষা নিয়ে এটা হয়েছে, আপনাকে ন্যূনতম সংস্কার করতে হবে। রাজনৈতিক সংস্কার ছাড়া এদেশে আপনার কোনো পরিবর্তন ভবিষ্যতে হবে না। যা 12টা নির্বাচনের মধ্য দিয়ে হয় নাই, 13 নম্বর নির্বাচন হবে, 13শ জাতীয় সংসদ নির্বাচন, সেম থিং উইল হ্যাপেন।
একই জিনিস ঘটবে। জি। এটা আপনার রাজনৈতিক সংস্কার করে এই রাজনৈতিক সংস্কারকে জনগণের সামনে দিতে হবে। এখন তো গণভোট আছে, গণভোট দিলে দেশের জনগণ যদি মনে করে এই সংস্কার হওয়া প্রয়োজন। ইতিপূর্বেও গণভোট হয়েছে এবং গণভোটের নামে কি No, হয় no, বাংলাদেশের জনগণ কিন্তু ওইভাবে জানে। গণভোট সৈয়দ হয়নি। ইমরান সালেহ প্রিন্স, আপনি কি বলবেন? দলের মধ্যে সংস্কারের কথা বলছিলাম বিশ্ব বাণিজ্য নিয়ে, সেখান থেকে দলের সংস্কার। শোনেন, অবশ্যই এই যে 5ই আগস্টের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা রাজনীতির পরিবর্তন আনতে চাই এবং রাষ্ট্রের পরিবর্তন আনতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা সুস্পষ্টভাবে এই 5ই আগস্টের পর সেটা উল্লেখ করেছেন, তারও আগেই উল্লেখ করেছেন। 5ই আগস্টের পর সুস্পষ্টভাবে তিনি তার একটি পলিসি স্টেটমেন্টে সেটা নিয়ে এসেছেন এবং সেই জন্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে তাদের মন মানসিকতারও পরিবর্তন করতে বলেছেন এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে বলেছেন। এই পরিবর্তন তরুণদের আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করতে বলেছেন। হ্যাঁ, আমাদের মতো একটা দল, সেই দল আপনি জানেন যে 15 বছর আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, দেশটাকে নষ্ট করে দিয়ে গেছে এবং দেশের রাজনীতিকে একটা এমন পর্যায়ে নিয়ে গেছে, কিছু মানুষ, অল্প কিছু মানুষ হলেও মনে করে যে রাজনীতি মানেই, বিশেষ করে ক্ষমতাসীন দলের রাজনীতি মানেই হয়তো অবৈধ টাকা বানানোর একটা মেশিন। সেইটা সংক্রমিত হয়েছে, এটা ঠিক। কিছু কিছু মানুষ মনে করেই এখন যখন আমাদের দলের মধ্যেও আপনার 5ই আগস্টের পর নতুন নতুন আমরা কিছু লোককে দেখতে পাই। আমরা যখন মিছিল মিটিংয়ে যাই দেখবেন যে নতুন নতুন লোকের কিছু আবির্ভাব ঘটেছে। আমরা 15 বছর যখন মার খেয়েছি, জেল খেটেছি, বনে বাদরে ঘুরিয়ে বেরিয়েছি, পুলিশের তারায় যখন আমরা কী বলে ক্ষেত খামারে লুকিয়ে থেকেছি, বা কী বলে জেলখানার বারান্দায় হেঁটে জেলখানার ঘরে যখন আমরা থেকেছি, কিংবা আপনার কোর্টের বারান্দায় যখন ঘুরেছি, তখন কিন্তু এই লোকগুলোকে আমরা খুঁজে পাইনি। আমাদের নেতা একজন মেজর হাফিজ সাহেব, তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে উনি ওনার এলাকায় গিয়েছিলেন, ওনার চতুর্দিকে কিছু হোন্ডা চালককে উনি দেখেছেন। তারেক রহমান সেটা মেনশন করে বলেছেন এই হোন্ডা চালকদের কাছ থেকে আমাদেরকে মানে দূরে থাকতে হবে। কিছু কিছু তো আছেই, এই লোকগুলো আমাদের দলের কিছু বদনাম করেছে, ঠিকই আছে, কিন্তু দল কি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় নাই? পোর খাওয়া লোক দলের, দীর্ঘদিন কারাগারে ছিলেন, আন্দোলন করেছেন, মামলার বারে জর্জরিত, এই লোকের নামেও যখন আপনার অভিযোগ এসছে, তারেক রহমান তো একদিনও দেরি করেন নাই, দল তো একদিনও দেরি করে নাই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য। নট অনলি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, তাকে আইনের হাতে তুলে দিয়েছেন, মামলা করা হয়েছে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এইরকম দল আমার দরকার, লোক আমার দরকার নেই। তো সেটা কি পরিবর্তনের আভাস নয়? এখন আমরা যে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছি, সেখানেও তিনি যেভাবে গণতান্ত্রিকভাবে ভোটাভুটির মাধ্যমে সেই আপনার নিয়ম প্রমাণিত করছেন, না এখানে একটা সমস্যাও আছে। সমস্যাটা কি? এখন অনেকেই যে ওই যে আপনার পতিত স্বৈরাচারের সময় যারা ঘাপটি মেরে স্বৈরাচারের সাথে থেকে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সার মালিক হয়েছে, তারা এখন সুযোগ বুঝে গর্ত থেকে বেরিয়ে এসে তারা কিন্তু এখন দলকে নিয়ন্ত্রণ করতে চায়, নিয়ন্ত্রণ নিতে চায়। এই টাউন্সিলের মধ্যে তারা টাকা ঢেলে তারা একটা অন্যায় অনৈতিক কার্যক্রম পরিচালনা করতে চায়। সেখান থেকে আমাদের বিরত থাকার জন্য আটকাবেন কিভাবে? হ্যাঁ, এখানে তারেক রহমান সাহেব সুন্দর একটি পরিকল্পনা নিয়েছেন। তিনি বলেছেন, দেখেছেন আমাদের যখন সদস্যপদ নবায়নের কর্মসূচি চলছে, তিনি বলেছেন এই সদস্যপদ নবায়নের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া তিনি দিয়েছেন, যে যারা এই যে এই আপনার বিগত দিনে ফ্যাসিবাদের সাথে সহযোগী ছিলেন, দলের মধ্যে থেকেও সহযোগী ছিলেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের এই সদস্যপদ নবায়ন করা যাবে না। এই কারণেই দল নতুন সদস্যপদ সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি স্থগিত রেখেছে, এই সুযোগে যাতে অন্য কেউ না ঢুকে যেতে পারে। এখন কাউন্সিল হলে, ভোটাভুটি হলে যার সদস্যপদ থাকবে না সে আপনার হবে না, এবং এটা ক্লোজ মনিটরিং করা হচ্ছে। সারা দেশে বিভাগওয়ারি আমাদের একজন করে সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়ে সেই বিভাগের সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদকদেরকে সংযুক্ত করে সেখানে ক্লোজ মনিটরিং করে এই সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এরকম অভিযোগে অনেক জেলা কমিটি, অনেক উপজেলা কমিটি বাতিল করে দেওয়া হয়েছে, অঙ্গ সংগঠনের অনেক কমিটি বাতিল করে দেওয়া হয়েছে, নতুন করে সেখানে সংগঠন গড়ে তোলা হচ্ছে। এটা তো একটা পরিবর্তনের লক্ষণ নয়। আমাদের যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে সামান্য একটি কর্মসূচি নিয়ে ভোটাভুটি হয়ে যায়। দেখা গেল সিনিয়র নেতারা যে কর্মসূচি চাচ্ছেন, তৃণমূলের নেতারা হয়তো সেটা চাচ্ছেন না। কমিটিটা গণতান্ত্রিকভাবে আসছে, অবশ্যই গণতান্ত্রিকভাবে হচ্ছে। এখানে ওয়াজেদ ভাই, এটা একদিনও হবে না, এটা সময় লাগবে। কারণ আমরা 15টা বছর তো গণতন্ত্র চর্চা করতে পারি নাই, আমরা এখানে সুযোগ পাই নাই। আমরা একটা জায়গায় বসে ওয়ার্কিং কমিটির মিটিং করব, সেই জায়গাটা দেওয়া হয় নাই। কোনো রকমে করলেও চতুর্দিক দিয়ে পুলিশ ঘিরে ওখান থেকে সবাইকে ধরে নিয়ে যেয়ে জঙ্গিবাদের অপবাদ দিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কোনো কাউন্সিলিং তো আমরা করতে পারিনি। পেরেছি?
তো সেটা একবারই যদি বলেন একেবারে মানে হোয়াইট ওয়াশ করে দেওয়া হবে, টোটাল আপনার পরিবর্তন করে দেওয়া হবে একদিনে, এটা সম্ভব নয়। এটা মিনিমামটা আমরা শুরু করেছি। এখন আমাদের গণমাধ্যমেরও এখানে একটা ভূমিকা আছে। গণমাধ্যম এই যে আমাদের ধরেন এত যে ভালো পরিবর্তন আমরা করছি, আমরা জনগণের কাছে যাচ্ছি, শীত বস্ত্র দিচ্ছি, সার বীজ কীটনাশক দিচ্ছি, আমরা জনগণকে অন্যভাবে সহযোগিতা করছি, যার ওষুধ দেয় ওষুধ দিচ্ছি, যাকে আপনার চোখ দেয় চোখের অপারেশন করাচ্ছি, চোখের সমস্যা চক্ষু শিবির করে অপারেশন করাচ্ছি। গণমাধ্যম বড় বড় করে লিখছে যে বিএনপি লুটপাটের সঙ্গে জড়িত। ওই ভালো কাজগুলো কিন্তু আসছে না, কিন্তু গুটি কয়েক লোকের যে কাজ, যে অন্যায়, আমাদের গুটি কয়েক মানে কি বলবো এটাকে, বিপদগামী সদস্যের যে আমাদের তাদের অন্যায় অবিচার বা কাজ, সেগুলিকে বড় করে দেখানো হচ্ছে। আমরা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতাম তাহলে একটা বড় কথা হতো। আমরা শুধু আওয়ামী লীগের মতো লিপ সার্ভিস নয়, আমরা শুধু আওয়ামী লীগের মতো এই ব্যাপারে লিপ সার্ভিস নয়, আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি। এটাও তো হ্যাঁ আপনারা সমর্থন করছেন, আপনারা সাধুবাদ দিচ্ছেন, বলছেন, তবে এই যে বললাম যে কে কোথায় কি করলো সেটা নিয়ে আপনারা তুলবেন, গণমাধ্যমের কাজ সেটা, যেটাই হোক সেটা তুলতে হবে, কিন্তু পাশাপাশি আমাদের যে গঠনমূলক কাজ, আমরা যে রাজনীতির পরিবর্তনটা আনতে যাচ্ছি, রাজনীতিতে যে পরিবর্তনটা আনতে যাচ্ছি, শুধুমাত্র স্লোগান নির্ভর রাজনীতি নয়, শুধুমাত্র মিছিল মিটিংয়ের রাজনীতি নয়, এখানে মানবিক যে রাজনীতিটা আমরা নিয়ে আসতে যাচ্ছি, ইতিমধ্যে 6 মাসে আমরা বিভিন্ন কার্যক্রমে সেটা আমরা দেখিয়েছি, সেটারও কিন্তু আপনারা তুলে ধরতে হবে। এই ক্ষেত্রে আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে আপনারা সেটা আমাদেরকে দিতে হবে। গণমাধ্যম শুধুমাত্র সংবাদ প্রচার করবেন, যা হচ্ছে তাও বলবেন, যা হচ্ছে না তাও বলবেন, এবং একই সাথে গঠনমূলক পরামর্শ সেটাও আপনাদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ সবার কাছ থেকে আপনাদের কাম্য। প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। আমাদের সঙ্গে চারজন আলোচক ছিলেন। ডাক্তার ওয়াজেদ খান ছিলেন, গিয়াস আহমেদ ছিলেন, আজিজ আহমেদ ছিলেন, এবং বিএনপির পক্ষ থেকে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স তিনি ছিলেন। এবং আমরা নানা বিষয় আলোচনা করলাম, যেমন যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের অবস্থান কি সেটিও আমরা স্পষ্ট হওয়ার চেষ্টা করেছি। আলোচনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বললাম। সবকিছুর পরে এটিই বলবো, আমরা একটা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ দেখতে চাই, সেই পথেই আমরা হাঁটতে চাই, এবং আমরা দেশের সবাই মিলে নিশ্চয়ই একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।